এই ক্ষেত্রে আমাদেরকে ভারতের সাথে দুটো কাজ করতে হবে। এক, ভারতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, আন্তর্জাতিকভাবে এমন চাপে ফেলতে হবে সে বাধ্য হয়ে এই নদীগুলির ন্যায্য হিস্সা সে দিতে আমাদেরকে বাধ্য হবে। দুই নম্বর হলো এই নদীগুলোর সমস্ত বাঁধের মুখে একটা অল্টারনেটিভ বাঁধ, বিকল্প বাঁধ তৈরির ব্যবস্থা নিতে হবে। ভারত এখনো মনে করে যে সেভেন সিস্টারের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এই রাজ্যগুলোর সাথে সম্পর্ক রাখার জন্য বাংলাদেশ হলো একটা তাদের ভাষায় বিস্ফোরা। সুতরাং বাংলাদেশকে কোনোভাবে আয়ত্তের কবজায় আনতে না পারলে বৃহৎ ভারতের ঐক্য ধরে রাখা বা সুশাসনের জন্য এটা একটা মারাত্মক ভীতির কারণ। ভারত নদীর বাঁধগুলোকে ছেড়ে দিয়েছে, যে কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এর স্থায়ী সমাধানে করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এই প্রশ্নটি একটি রাষ্ট্রীয় এবং রাজনীতির প্রশ্ন। মানবিক কারণে প্রতিটি সচেতন নাগরিকের এই সম্পর্কে জানা উচিত। সম্মানিত উপস্থিতি, 1975 সনের জানুয়ারিতে ফারাক্কার ক্যানেলগুলোকে পরীক্ষা করার জন্য যে বাঁধ চালু করা হয়েছিল, এই অন্যায়ের কারণে, ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আজকে 75 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ, জনগণ এই প্রায় 50-60 বছর ধরে ফারাক্কার যে কুপ্রভাব এটা ভুগতেছে এবং এটা চলতেই থাকবে যদি না ভারতকে এ বিষয়ে কোনো একটা ব্যবস্থা করা না যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নতজানু পররাষ্ট্রনীতি। সার সার বলার অভ্যাস, ভারতের বরুলিপনা মেনে নেওয়ার যেই অভ্যাস আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের হয়েছে, এই হলো আমাদের মূল সমস্যা। মালদ্বীপের মতো একটা ছোট্ট দেশে ভারত লেজ গুটিয়ে আসতে বাধ্য হয়েছে। আপনারা পত্রপত্রিকা পড়েন, ইন্টারনেটে দেখেন, আপনারা সচেতন নাগরিক। সেখানে কিন্তু সে তার সেনাবাহিনী রাখতে পারে নাই, শ্রীলঙ্কায় রাখতে পারে নাই, নেপালে রাখতে পারে নাই, কিন্তু তারা বাংলাদেশকে তাদের একটা বড় ধরনের বাজার হিসেবে তারা চিহ্নিত করেছে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। ভারত এখনো মনে করে যে সেভেন সিস্টারের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এই রাজ্যগুলোর সাথে সম্পর্ক রাখার জন্য বাংলাদেশ হলো একটা তাদের ভাষায় বিস্ফোরা। সুতরাং বাংলাদেশকে কোনোভাবে আয়ত্তের কবজায় আনতে না পারলে বৃহৎ ভারতের ঐক্য ধরে রাখা বা সুশাসনের জন্য এটা একটা মারাত্মক ভীতির কারণ। যে কারণে করিডোর দেওয়ার বিষয়টিকে তারা শতভাগ অগ্রাধিকার দিয়ে করিডোর তারা নিয়ে নিয়েছে। ইতিপূর্বে বিগত সরকারগুলি করিডোর দেওয়ার ব্যাপারে কঠোর ছিল, তারা করিডোর দিতে রাজি হয়নি। সুতরাং ইন্ডিয়া চেয়েছে তাদের অনুগত এমন এক সরকার দরকার যারা করিডোর নয়, যা চায় তাই দিবে। আমাদের দেশটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছে যেখানে একটা মুদ্রা আছে, একটা পতাকা আছে, একটা ম্যাপ আছে, কিন্তু এখানকার চিন্তা চেতনা, এখানকার সিদ্ধান্ত, সকল সিদ্ধান্ত আসবে দিল্লি থেকে। এটা ভারতের করদ রাজ্যে পরিণত হবে। এই চিন্তায়, মানসিকতায় কিন্তু ভারত এখানে দাবার গুটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে। আমাদের সচেতন নাগরিকরা, আপনাদের সচেতন হওয়া উচিত। এবং আমরা দেখেছি ইতিপূর্বে এদেশে যে সমস্ত আলেম ওলামারা যারা ইন্ডিয়ার এই কূটচক্রান্তের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের সবাইকে গুম খুনের শিকার হতে হয়েছে। ঠিক কিনা বলেন? এমনকি বড় বড় আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়ার নির্দেশ হয়েছে শুধুমাত্র ইন্ডিয়া বিরোধী বক্তব্য দেওয়ার কারণে। কারণ এই কারণেই আলেম ওলামারাও মুখ খুলতে পারেন না, কথা বলেন না। কিন্তু আপনি যদি সত্যিকার দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আপনাকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে এই যে বন্যা, উদ্ভূত প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ইস্যুতে আমাদেরকে দাবি রাখা হচ্ছে, এর নাটের গুরু হলো ইন্ডিয়া। একটা মন্দিরও এদেশে ভাঙা হয় নাই, কোনো মানুষকে নির্যাতনও করা হয় নাই, কিন্তু সেখানে ইন্ডিয়ার
মিডিয়াগুলো কিভাবে প্রচার করেছে আপনারা তা দেখেছেন। বিবিসি ওয়ার্ল্ড ওখানে সচিত্র প্রতিবেদন দিয়েছে যে সবগুলো নিউজই ছিল মিথ্যা। এই মিথ্যা নিউজগুলো দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের এই চক্রান্তটা কিন্তু সফল হয় নাই। এই চক্রান্ত সফল না হওয়ার পিছনে আপনাদের জনগণের অবদান অপরিসীম। রাত জেগে আপনারা পাহারা দিয়েছেন, হিন্দুদেরকে আশ্বস্ত করতে পেরেছেন। আর সবচেয়ে ভালো লেগেছে আমাদের কিছু জাতীয় নেতাদের বক্তব্য, অনেক ভালো লেগেছে। ওনারা এত চমৎকারভাবে এই বিষয়টাকে হ্যান্ডেলিং করেছেন। বিশেষ করে আমিরে জামাত যখন কতগুলি মন্দির, বিশেষত ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন, হিন্দুরা তাদের মনের কথাগুলি খুলে বলতে পেরেছে এবং তারা আশ্বস্ত হয়েছে কাদের দ্বারা এই মন্দির আক্রান্ত হয় তারা এটা শতভাগ নিশ্চিত হয়েছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি খুব চমৎকারভাবে বলেছেন, আপনারা এটা বলবেন না আপনারা সংখ্যালঘু, আপনারা এটা বলবেন না আপনারা এখানে সংখ্যায় কম, আপনারা এটা বলেন আমরা বাংলাদেশের নাগরিক, আমরা নাগরিক অধিকার চাই, আমরা সবাই মিলে বাংলাদেশি, আমরা নাগরিক অধিকার চাই। এই যে জাতিকে ঐক্যবদ্ধ করার আন্দোলন, এক কথায় এক পতাকায় আবদ্ধ করার আন্দোলন, এই আন্দোলনে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ করা জরুরি। কেউ রাজাকার, কেউ আলবদর, কেউ আসামস, কেউ ইন্ডিয়াপন্থী, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী বলে এদেশের মানুষকে গত 50 বছর ধরে বিভক্তি করে ক্ষমতায় থাকার রাজনীতি চালানো হয়েছে। এটা আর হতে দেওয়া যায় না। এখনকার প্রজন্ম, আমাদের ছাত্র জনতা জেগে উঠেছে, এরা বুঝতে পেরেছে এটা হলো একটি সুদূর প্রসারী চক্রান্ত, এই ফাঁদে পা দেওয়া যাবে না। আপনারা যারা যেখানে আছেন সবাইকে একসাথে এই ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এই ক্ষেত্রে আমাদেরকে ভারতের সাথে দুটো কাজ করতে হবে। এক, ভারতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, আন্তর্জাতিকভাবে এমন চাপে ফেলতে হবে সে বাধ্য হয়ে এই নদীগুলির ন্যায্য হিস্সা সে দিতে আমাদেরকে বাধ্য হবে। দুই নম্বর হলো এই নদীগুলোর সমস্ত বাঁধের মুখে একটা অল্টারনেটিভ বাঁধ, বিকল্প বাঁধ তৈরির ব্যবস্থা নিতে হবে। এটা এমনভাবেই প্রস্তুত করা উচিত যে এই বাঁধের কারণে ওখানে পানি এমনভাবে বেড়ে যাবে, পানি এদিকে আসার কোনো সুযোগ নেই, ওখানে পানিতে ডুবে তোমাদের পানিতে তোমরা মারা যাও, ওই ব্যবস্থা করতে হবে। এই দুইটি বিকল্প ব্যবস্থার বাইরে কোনো ব্যবস্থা নিলে ভারতকে সোজা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।